এখানে কোনো ছেলে নাই, শুধু মেয়েরাই বসবাস করতো। এখানে রাজধানী থেকে চাকরানি পর্যন্ত সবাই মেয়ে ছিল। হঠাৎ একদিন একটা মং এসে এখানে ফেসে যায়। মং মানে হচ্ছে একটা ছেলে। তখন তাকে কিভাবে জোর করা হচ্ছিল একটা বাচ্চা নেওয়ার জন্য, সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। শুরুতেই দেখানো হয় মাস্টার ট্যাং নামক একজন মংকে। মাস্টার ট্যাং তার দুজন সঙ্গী বাজি আর শাওকে নিয়ে নদীর ওই পারে পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য রওনা হয়। তার এই দুইজন সঙ্গী হলো এক একজন মনস্টার। বাজি হলো একজন পিক মনস্টার, আর শাও হলো একজন মাফের মনস্টার। তারা কিছু দূর যাওয়ার পরে মাঙ্কি কিংও তাদের সাথে জয়েন করে। মাঙ্কি কিং এর আসল নাম হলো ভুকংও। তাদেরকে এই যাত্রায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আর এইসব সমস্যা কাটিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তারা যখন নদীর মাঝখানে ছিল তখন বড় একটা মাছ তাদের আক্রমণ শুরু করে। সবাই বাঁচার জন্য অনেক লড়াই করতে থাকে, কিন্তু মাছটি যখনই তাদের খাওয়ার জন্য চলে আসছিল, হঠাৎ করে পানির ভিতর থেকে একটা বৃত্ত আকারের দরজা তৈরি হয়। মাছটির কাছ থেকে বাঁচতে গিয়ে তারা অন্য একটি রাজ্যে প্রবেশ করে। তারা টেলিপোর্ট করে আসছিল দিকে, তার জন্য উপর থেকে নিচে পড়তেছিল। তখনই মাস্টার ট্যাং দেখতে পায় একটা সুন্দরী মেয়ে পাহাড়ে ঝুলে আছে। মেয়েটি এতই সুন্দরী ছিল যে মাস্টার ট্যাং তার থেকে চোখ খুঁজিতেই পারছিল না। পাহাড়ের পাথরের ধাক্কায় মেয়েটি সেখান থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু মেয়েটির বাহন ছিল একটি হরিণ। হরিণটি এসে মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে যায়। বাজি এবং শাও একদম বাজেভাবে নিচে পড়ে যায়। এরপর মেয়েটি নিচে এসে বলে মাস্টার ট্যাংকে যে তুমি কি আসলে একটি পুরুষ? তখন মাস্টার ট্যাং বলে হ্যাঁ। তখন মেয়েটি একটি মুচকি হাসি দিয়ে চলে যায়। এরপর মেয়েটি চলে আসে একটি রাজ্যে, আর এই রাজ্যটি ছিল শুধুই মেয়েদের। এখানে মন্ত্রী নাজির উজির সবই ছিল মেয়ে। তাদের এই রাজ্যে কোনো পুরুষই ছিল না। এরপর মেয়েটি যখন রাজ্যে প্রবেশ করে তখন আমরা জানতে পারি যে মেয়েটি রানী। এ রাজ্যের রানী সবাইকে একত্র করে বলে যে আমি জঙ্গলের মাঝে চারজন পুরুষকে একসাথে দেখেছি, কিন্তু তার এই কথা শুনে কেউ বিশ্বাস করে না। আসলে এই রাজ্যটিকে পুরো পৃথিবী থেকে আলাদা করে রেখেছিল, তাই এই রাজ্যের মেয়েরা কখনো কোনো পুরুষকে দেখেনি। রানী তাদের বোঝানোর অনেকবার চেষ্টা করে, কিন্তু রানী বলে তাদের সাথে আমি কথা বলেছি ও তাদের সাথে দেখা করেছি, কিন্তু দাসীরা তার কোনো কথাই বিশ্বাস করছিল না। দাসীরা ভেবে নেয় রানী অসুস্থের কারণে বোধহয় উল্টাপাল্টা বলছে। এর কিছুক্ষণ পরে রানী চলে আসে লাইব্রেরিতে পুরুষ সম্পর্কে কিছু জানার জন্য, আর তাদের পূর্বপুরুষদের লেখা বই থেকে অনুযায়ী জানতে পারে যে পুরুষ একটি বিষাক্ত প্রাণী। এরপর রানী কিছু ছেঁড়াপাতা বইয়ে দেখতে পায়। তখনই সেখানে মহারানী চলে আসে, আর মহারানী যখন চারজন পুরুষের কথা জানতে পারে তখন সে অনেক রেগে যায় এবং সবাইকে আদেশ করে যে পুরুষদের বন্দি করার জন্য। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা যা দেখতে পাই, মাস্টার ট্যাং মাংকি কিং আর শাও মিলে রাস্তা খুঁজতেছিল তারা এখান থেকে কি করে বেরোবে সেটার জন্য। অন্যদিকে বাজি একদল মেয়ের সামনে পড়ে যায়। সেখানে এতগুলো মেয়েকে দেখে বাজি একটু আবেগী হয়ে যায়। তখন সে তার নিজের রূপ পরিবর্তন করে সে একটি পুরুষের পরিবর্তন হয়। তখন মেয়েরা খুশি হয়ে বসলে ইচ্ছে মতন মারা শুরু করে। এরপর সে উপায় না পেয়ে আবার আগের রূপে ফিরে আসে। এরপর কিছু মেয়েরা মাস্টার লিং মাংকি কিং আর শাওকে ঘিরে ফেলে। যখনই মাংকি কিং মেয়েদের পর আক্রমণ করতে যাবে তখন মাস্টার ট্যাং বলে যে মেয়েদের পর আক্রমণ করতে হয় না। মাস্টার ট্যাং ব্যাপারটিকে শান্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই মেয়ে সেনারা মাস্টারের কোনো কথারই গুরুত্ব দেয় না, বরঞ্চ তাদের বন্দি করে সেই মেয়েদের রাজ্যে নিয়ে আসে। তখন বুঝতে পারে মাস্টার ট্যাং আসলে শহরটি মেয়েদের। তাদেরকে যখন রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয় তখন তারা জঙ্গলে দেখতে পায় সেই মেয়েটিকে আবারও দেখতে পায় এবং বুঝতে পারে এই মেয়েটি আসলে এই রাজ্যের রানী। এরপর সেখানে থাকা বৃদ্ধ মহিলা একটা বই করে সবাইকে দেখায়। সেখানে দেখা যায় এক সন্ন্যাসী তার সাথে এক বাদর আর দুইটা রাক্ষস একসাথে আসবে, কিন্তু সেই বইটা ভিতরে তাদের আসার কথা অনেক আগে থেকেই লেখা ছিল। মূলত তাদের পূর্বপুরুষদের যে বই ছিল সেটাই অনেক আগে থেকেই লেখা ছিল তারা আসবে, ভবিষ্যৎবাণী। এরপর বৃদ্ধ মহিলা বলে আমরা যদি এই বইয়ের কথা মানি তাহলে এরা এসছে আমাদের এই শহরটা ধ্বংস করার জন্য। এটা শুনে রাজ্যের সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু তখন সেখানে মহারানী এসে সবাইকে ফাঁসির আদেশ দিয়ে দেয়। কিন্তু তখন রানী বলে তাদের ফাঁসি দেওয়ার আগে একদিন তাদের জেলের মধ্যে রাখা হোক। এখানে মহারানীও তার কথা সম্মতি জানায়। এরপর তাদেরকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা জানতে পারি যে মাংকি কিং এর কাছে এমন এক পাওয়ার রয়েছে যে পাওয়ার ব্যবহার করে তারা মেয়েদের সাথে লড়াই করে পালিয়ে যেতে পারবে। তখন মাস্টার ট্যাং বলে যে তোমার সকল পাওয়ার ব্যবহার করে আমাদের এখান থেকে উদ্ধার করো। তখন মাংকি কিং দরজাটি ভেঙে ফেলে। তখন রানী আর তার দাসীরা একসাথে চাপা পড়ে যায়, কিন্তু শূন্যে থাকা একটা অদৃশ্য দেওয়াল তাদের বাধা দিয়ে দেয়, আর তারা সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সেই মহিলাদের রাজ্যের সেই দেওয়ালটি এতই শক্তিশালী ছিল যে মাংকি কিং তার সমস্ত শক্তি দিয়েও সেই দেওয়ালটি ভেদ করতে পারে না।
তখন মাঙ্কি কিং মাস্টার ট্যাংকে বলে যে আমাদের এখানের প্রাণীদের সাথে কথা বলা উচিত, তাদের কাছে এখান থেকে বেরিয়ে যাওয়ার সাহায্য চাওয়া উচিত। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে তারা কিছু উপায় না পেয়ে আবার সেই কারাগারে ফিরে এসছে। রানীর জ্ঞান ফেরার পর সেও চলে আসে। এরপর রানী মাস্টার ট্যাংকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অন্যদিকে দাসীরা বাকিদের কাছে জিজ্ঞাসা শুরু করে। রানী জিজ্ঞাসাবাদের মাঝখানে বলে যে আমি আপনাকে অনেক পছন্দ করি এবং আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। মাস্টার ট্যাং এসব কথা শুনে একটু চমকে যায়। তখন সে রানীকে বলে যে আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না, কারণ আমি একজন মং। মাস্টার তার যাত্রাপথে লেখা ছোট্ট একটি বই দিয়ে বলে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য আমি নদীর ওপারে যাচ্ছিলাম। পর দেখা যায় তাদের ওখানে মাঙ্কি কিং চলে আসে। মাঙ্কি কিং এসে জিজ্ঞেস করে রানীর কাছে যে এখান থেকে বেরোনোর রাস্তা কি। রানী বলে তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে তোমাকে আমি অবশ্যই সাহায্য করব। ঠিক তখনই সেখানে মহারানী চলে আসে এবং রানীকে মনে করিয়ে দেয় আগামীকাল তাদেরকে 4 জনকে মেরে ফেলা হবে। পরদিন সকালবেলা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে আসা হয়। তখন রানী সিপাহীদের ছদ্মবেশ নিয়ে তাদেরকে এসে বলে আমি আসল তীরগুলোকে বদলে নকল তীর দিয়ে দিয়েছি, তোমাদের দিকে যখন তীর চালানো হবে তখন তোমরা মৃত্যুর অভিনয় করবে। এরপর প্রথমে তীর চালানো হয় শাহের উপর। এতে শাহ ভালোই মরার অভিনয় করে। যখন মাস্টার ট্যাংয়ের উপর তীর চালানো হয় তখন সে মরার অভিনয় করতে পারে না। এটা দেখার পর শাহ তার হাতে থাকা একটা পাথরের টুকরো মাস্টারের দিকে ছুঁড়ে মারে, আর সঙ্গে সঙ্গে মাস্টার ট্যাং বেহুশ হয়ে যায়। এরপর মাঙ্কি কিং এর পরও যখন তীর চালানো হয় মাঙ্কি কিং সুন্দরভাবে অভিনয়টি করে ফেলে। এরপর যখন বাজির উপর তীর ছোড়া হবে তখন মহারানী আদেশ করে তীর বদল করার জন্য, কারণ বাজি দেখতে অনেকটা অসুন্দর ছিল আর এই রাজ্যে অসুন্দর হওয়া একটা কলঙ্কের ব্যাপার। এরপর বাজির উপর অনেকগুলো তীর ছোড়া হয়, কিন্তু বাজি যেহেতু একটা মনস্টার ছিল তার জন্য তাকে মারা এতটা সহজ ছিল না। এরপর মহারানী আদেশ করে তাদেরকে নদীতে ফেলে দেওয়ার জন্য। তারপর তাদেরকে সেখানে ফেলে দেওয়ার পরে রানী কিছুক্ষণ পরে চলে আসে। সেখান থেকে রানী তাদেরকে একটা পবিত্র জায়গায় নিয়ে আসে। রানী তাদেরকে জানায় এই রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা সে নিজেও সঠিকভাবে জানে না, কারণ বহু বছর ধরে এখান থেকে বেরিয়ে যাওয়ার কেউই চেষ্টা করেনি। তবে রানীর মধ্যে এতটুকু বিশ্বাস ছিল পুরনো বইতে যে কয়টি পাতা ছেঁড়া ছিল সেখানে হয়তোবা এই রাজ্য থেকে বেরোবার কোনো কিছু লেখা ছিল। এরপর মাঙ্কি কিং রানীকে বলল যে হয়তোবা তোমাদের কোনো পবিত্র স্থানে এই বইয়ের পাতা সংরক্ষণ করা আছে। এরপর মাঙ্কি কিং তার সমস্ত শক্তি দিয়ে সেই পৃষ্ঠাগুলো খুঁজতে লাগে। অল্প কিছু সময়ের মধ্যে সেই পৃষ্ঠাগুলো পেয়ে যায়। এরপর বইয়ের পাতাগুলো এনে মাঙ্কি কিং মাস্টার ট্যাংয়ের কাছে দেয়। মাস্টার ট্যাং এই বই দেখে এটা বুঝতে পারে যে এই মেয়েদের রাজ্যে ভালোবাসার যে মানে বুঝবে সে এখান থেকে বেরোনোর আসল রাস্তা খুঁজে পাবে। এগুলো দেখার পর মাস্টার ট্যাং বলে যে আমার ভালোবাসা সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। এগুলো শোনার পর পাশে থাকা এক দাসী তাকে বলে এই রাজ্যের এক রানীর সাথে এক ওয়াটার বয়ের ভালোবাসা হয়েছিল। সেই ওয়াটার বয় ছিল অন্য কোনো রাজ্যের। যেহেতু তারা দুজন আলাদা পৃথিবীর ছিল তাই তারা চাইলেও ফিজিক্যালি মিট করতে পারতো না, তাই তারা একসময় মেন্টালি মিট করতে শুরু করে। এরপর তাদের সাথে কি হয়েছিল তারা এখন পর্যন্ত কেউ জানে না। কিছুক্ষণ পর দেখতে পায় মাস্টার ট্যাং বাজিয়ে শাওয়ের পেট ফুলে যায়। তখন তাদেরকে দেখে সবাই হাসতে শুরু করে আর বলতে থাকে তোমরা এই পবিত্র জায়গার পানি খেয়ে ফেলেছো, তাই তোমরা সবাই প্রেগনেন্ট হয়ে গেছো। আর এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে এই যত মেয়ে আছে এই পুকুরের পানি খেয়ে তাদের বাচ্চার জন্ম দেয়। তখন রানী বলে যে তোমাদের বাচ্চা হতে আর 9 দিন সময় বাকি আছে। তখন পাশে থাকা এক দাসী বলে যে এই প্রেগন্যান্সির সমস্যার একজন এই সমাধান করতে পারে, আমি এক মহিলাকে চিনি আর তার কাছে এমন একটা ওষুধ রয়েছে তাতে কিনা এই প্রেগন্যান্সি নষ্ট করে দিতে পারে। এরপর মাঙ্কি কিংকে দায়িত্ব দেওয়া হয় সেই ওষুধ নিয়ে আসার জন্য। মাঙ্কি কিং অনেক খোঁজাখুঁজির পর সেই মহিলাকে খুঁজে পায়। এরপর মাঙ্কি কিং বাচ্চা নষ্ট করার জন্য সেই ওষুধটি চায়। তখন সেই মহিলা বলে যে প্রেগন্যান্সি নষ্ট করার জন্য আমার প্রায় 100 বছর লাগবে ওষুধটি বানাতে। কিন্তু মাঙ্কি কিং তার কথা না শুনে বারবার ওষুধটি চাইতে থাকে। তখন সেই মহিলাটি বলে তুমি যদি মন থেকে আমাকে কষ্ট দিয়ে আমার চোখ থেকে পানি বের করতে পারো তাহলে সেই চোখের পানি দিয়ে প্রেগন্যান্সি নষ্ট করা যাবে। এরপর মাঙ্কি কিং তার জীবনের করুণ কাহিনী শোনায়। মাঙ্কি কিং বলে আমি এক সময় একটা খারাপ লোক ছিলাম, একটা সময় আমি এক তান্ত্রিকের সাধনা নষ্ট করে দিয়েছিলাম, তাই সে রাগের বশবর্তী হয়ে আমাকে মাঙ্কি কিং এ পরিণত করে দেয়। আর ঠিক তখনই মাস্টার ট্যাং আমাকে তার শিষ্য বানিয়ে নেয়। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কখনো মাস্টার ট্যাংয়ের সাথে বেইমানি করব না।
আর এইসব কথা শোনার পর মহিলাটি অনেক ইমোশনাল হয়ে যায়, তার চোখ দিয়ে পানি পড়ে যায়। তখনই মাঙ্কি কিং একটা পাত্রের সাহায্যে পানিটি সংগ্রহ করে। অন্যদিকে দেখানো হয় মাস্টার ট্যাং এখনো বিশ্বাস করতে পারছে না সে একটা বাচ্চা জন্ম দেবে। রানী বুঝায় বাচ্চা জন্ম দেওয়া কোনো খারাপ কিছু না, তবে বাচ্চাকে মেরে ফেলা একটা কঠিনতম খারাপতম কাজ। এগুলো শোনার পরে মাস্টার ট্যাং একটু ইমোশনাল হয়ে পড়ে, আর সেই সিদ্ধান্ত নেয় যে সে বাচ্চা জন্ম দেবে। তখনই আমরা দেখতে পাই মাঙ্কি কিং সেই ঔষধটা নিয়ে হাজির হয়। তখন সবাই বলে ওই ওষুধ আমরা এখন আর খাবো না, আমরা আমাদের বাচ্চা জন্ম দেব। এটা শোনার পর মাঙ্কি কিং অনেক রেগে যায়। মাঙ্কি কিং এর তখন মনে হয় মাস্টার যদি একটা বাচ্চা জন্ম দেয় তাহলে তার লক্ষ্য থেকে অনেক পিছনে চলে আসবে। এরপর মাঙ্কি কিং তার পাওয়ার দেখিয়ে ওখানে সকলকে ভেজিস বানিয়ে দেয়। এরপর তিনজনকে বাচ্চা নষ্ট করার সেই ওষুধ খাইয়ে দেয়। বাচ্চা নষ্ট হতে মাস্টার ট্যাং অনেক কষ্ট পায়। এরপর সে তার ধর্মের যে বাণীগুলো আছে সেগুলো মাটিতে লিখতে থাকে। আসলে মাস্টার ট্যাংয়ের অনেক রাগ ছিল, তার জন্য সে যখন রাগ করে তখন সে মাটিতে তার ধর্মগ্রন্থ লিখতে থাকে। আর তখন আমরা দেখতে পাই রানীও মাস্টার ট্যাংয়ের মতন করে লিখতে আছে। বাণীগুলো লিখতে লিখতে তারা অনেক দূর পর্যন্ত চলে যায়। তাদেরকে আবার একটা বাচ্চা মেয়ে দেখে ফেলে। আসলে এই মেয়েটি হলো মহারানীর গুপ্তচর। মহারানী রানীর উপর নজরদারির জন্য এই মেয়েটিকে পাঠানো হয়েছিল। এরপর দেখতে পারি যে ছোট্ট মেয়েটি সেই মহারানীকে সবকিছু বলে দিয়েছে। মহারানী তাদের সৈন্যদেরকে নিয়ে তাদের ধরে ফেলে। সৈন্যরা যখনই মাস্টার ট্যাংকে বন্দি করতে যায় তখন রানী মহারানীকে রিকোয়েস্ট করে জানি মাস্টার ট্যাংকে বন্দি না করা হয়। এরপর মাস্টার ট্যাং বলে আমাদের এগুলো বাদ দিয়ে তাদের সাথে যাওয়া উচিত। এরপর মাস্টার ট্যাংকে বন্দি করে রাজপ্রাসাদের দিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমরা দেখতে পারি মাস্টার ট্যাংকে রাজপ্রাসাদে না নিয়ে নদীর ধারে নিয়ে আসা হয়। আসলে এই সমুদ্রের কোনো কিনারা ছিল না, যে একবার এই সমুদ্রে গিয়েছে সে কখনো ফিরে আসতে পারেনি। আর এর জন্য মহারানী তাদেরকে এখানে নিয়ে আসছে যাতে করে সমুদ্রে ফেলে দেওয়া যায়। এরপর মাস্টার ট্যাংকে একটা নৌকার মধ্যে ফেলে তাকে ঠেলে দেওয়া হয়। তখন রানী একটা জাম করে তার হরিণটা নিয়ে সেই নৌকার মাঝে চলে আসে। মহারানী এটা দেখে অনেক ভেঙে পড়ে, কারণ মহারানী মনে করতে যে রানীকে ছাড়া এ রাজ্য ধ্বংস হয়ে যাবে। এর জন্য মহারানী তাড়াতাড়ি করে মাঙ্কি কিং এর কাছে চলে আসে। এরপর সে মাঙ্কি কিংকে সব ঘটনা জানায়, তারপর আঁঠু গেড়ে বসে পড়ে তার সামনে। আর মাঙ্কি কিং এর কাছে রানীর জীবনটা ভিক্ষা চায়, যে কোনো মূল্যে তুমি রানীকে আমার কাছে নিয়ে আসো। এরপর দেখতে পাই মাঙ্কি কিং আকাশে উড়ে উড়ে তাদের খুঁজতে আসে, তবে মাঙ্কি কিং তার জাদুকরি চোখের সাহায্যে তাদের খুঁজে পাচ্ছিল না। আর আমরা দেখতে পারি এরা দুজন সমুদ্রের মাঝে চলে করে দেয়। ওয়াটার বয় প্রচণ্ড রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় সে মেয়েদের রাজ্যকে পুরোপুরি ধ্বংস করে দেবে। ওয়াটার বয় মাস্টার ট্যাং আর রানীকে নিয়ে চলে যাচ্ছিল, তখনই মাঙ্কি কিং এসে বাঁচিয়ে নেয়। এই ঘটনার পর ওয়াটার বয় আরও রেগে যায়। এরপর সে তার নিজের রূপ পরিবর্তন করে পুরো শহরকে ধ্বংস করতে শুরু করে। বাজি এবং শাও দুজনে বিশাল রূপ ধারণ করে ওয়াটার বয়ের সাথে লড়াই শুরু করে। ওয়াটার বয় পুরো রাজ্যকে পানির ভিতরে ডুবিয়ে দেয়। মাস্টার ট্যাং দেখতে পায় নিরীহ মেয়েগুলো মারা যাচ্ছে, তখন সে বুদ্ধদেবের কাছে প্রার্থনা করতে শুরু করে। তখন দেখা যায় আকাশ থেকে বিশাল বড় একটা হাত এসে মেয়েদেরকে রক্ষা করছে। তারপর হাতটা ইশারা করে ওয়াটার বয়কে শাস্তি দিয়ে দেয়। এরপর বেশ একটা লম্বা সময় পার হয়ে যায়। কিছুদিন পরে আমরা দেখতে পাই যে সেই মহিলাদের রাজ্য আবারও আগের মতন হয়ে গেছে। মাস্টার ট্যাং তার দায়িত্ব পালন করার জন্য আবারও তার লক্ষ্যে পৌঁছানোর জন্য আবার সে সিদ্ধান্ত নেয়। রানীও তার সিদ্ধান্তে সহমত জানায়। রানী তার পুরো রাজ্য দেখাশোনা করার জন্য এখানেই থেকে যায়। গল্পের একদম শেষের দিকে আমরা দেখতে পারি রানী তাদের চারজনকেই বিদায় জানায়। এরপর তারা চারজন আবারও সেই পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য রওনা দিয়ে দেয়। আর এখানে সমাপ্তি ঘটে এই অসাধারণ মুভিটির।
তো বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ মুভিটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। বন্ধুরা, তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দাও।